হ্যালো ক্লাস, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর প্রথম ক্লাস আমাদের। সো যারা একবার প্রথম থেকে সি প্রোগ্রামিংটা শিখতে চান তাদের জন্য এই ক্লাসটা, ঠিক আছে? ট্রাস্ট মি, এই ক্লাসটা করার পর আপনি সি প্রোগ্রামিং একটা বস হয়ে যাবেন, ঠিক আছে? একেবারে সি প্রোগ্রামিং এর বস হয়ে যাবেন আপনি। কারা কারা এই অধ্যায়টা পুরোটা শেষ করে একটা সার্টিফিকেট গেইন করতে চান তারা কমেন্ট করেন যে আমি এই অধ্যায়টা কমপ্লিটলি শেষ করতে চাই, এবং এমন ভাবে শেষ করতে চাই যাতে আমি সৃজনশীল প্রশ্নগুলো ধরতে পারি, অ্যাটলিস্ট বোর্ডের গুলো। এন্ড এর পাশাপাশি আলটিমেটলি আমি কি করতে চাই, আলটিমেটলি আমি এমন ভাবে চ্যাপ্টারটা শিখতে চাই যাতে কোনো এমসিকিউতে না আটকে, কোনো সিকিউতে না আটকাই, এবং একটা সার্টিফিকেট যাতে আর্ন করতে পারি। এই সার্টিফিকেটটা সারোয়ার হোসেন নামের একজনে আর্ন করেছে। সে যেটা হচ্ছে এইচটিএমএল এর আমাদের বেসিক এন্ড যেটা হচ্ছে এইচটিএমএল এন্ড বেসিক ওয়েব ডিজাইন কোর্সে সে ফার্স্ট হয়েছিল। 80 তে 80 পেয়েছিল সে মার্কসটা। হ্যাঁ, দেখেন আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। অধ্যায়ের নাম কি বলেন তো? আমাদের অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা, বা ইংরেজি থেকে যেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রোগ্রামিং ভাষা। তো খুব ভালো কথা। এখন আপনাকে আগে বুঝতে হবে যে প্রোগ্রাম জিনিসটা কি। আপনারা কি কোনো সময় বিয়ের প্রোগ্রাম শুনেছেন? ইয়াস, বিয়ে কাইন্ডা বলা যেতে পারে যে একটা প্রবলেম, ঠিক আছে? বিয়ের প্রোগ্রাম, তারপর হচ্ছে এটার প্রোগ্রাম, এই অনুষ্ঠানের প্রোগ্রাম, ওই অনুষ্ঠানের প্রোগ্রাম, প্রত্যেকটা অনুষ্ঠান এক প্রকার বলা যেতে পারে যে প্রবলেম। এবং এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা প্রোগ্রাম করে থাকি। অর্থাৎ আমরা আমাদের যত প্রবলেম আছে বা সমস্যা আছে, সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য আলটিমেটলি আমরা কি করে থাকি? প্রোগ্রাম করে থাকি, ঠিক আছে? সো এখন আপনার ধরে নেন যে আপনার ম্যারেজ প্রোগ্রাম, ঠিক আছে? ম্যারেজ প্রোগ্রাম বা বিয়ের প্রোগ্রাম। এখন এই বিয়ের প্রোগ্রামের মধ্যে কি হয় বলেন তো? এই বিয়ের প্রোগ্রামের মধ্যে আলটিমেটলি ফার্স্ট অফ অল কতগুলো ওই প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য অনেকগুলো নির্দেশনা আপনার বাবা দিবে, আপনার মা দিবে। আপনার বাবা বলবে যে এই ড্রেস কিনো, ওই ড্রেস কিনো, এইটা করো, টেবিল সাজাও, এই করো, বরপক্ষ আসবে, তারপর কনেপক্ষ আসবে, এরকম নানান ধরনের ইনস্ট্রাকশন দিবে, ঠিক আছে? ইন দ্য সেম ওয়ে একটা কম্পিউটারকে আপনি কোনো একটা কাজ করানোর জন্য বা কোনো একটা সমস্যা সমাধান করার জন্য কিছু ধারাবাহিক নির্দেশনা বা ধারাবাহিক কমান্ড দিয়ে থাকেন। আর এই ঘটনাটাকে বেসিক্যালি কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? এই ঘটনাটাকে কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়ে থাকে। আমাদের ধরে নেন যে কারো বিয়ে হলো, সো বিয়ে এক প্রকার কি বলেন তো? প্রবলেম। তার বিয়ের আয়োজন করতে হবে। সো সে আয়োজন করার জন্য আমরা কতগুলি নির্দেশনা দিয়ে থাকি যে হ্যাঁ, খাবারগুলি ঠিক করো, তারপর টেবিলগুলি ঠিক করো, ঠিক আছে? বরপক্ষকে রিসিভ করো, কন্যাপক্ষকে রিসিভ করো, গেট ধরো, আরো অনেক ঘটনা একটার পর একটা সিরিয়ালি করে থাকি। ইন দ্য সেম ওয়ে একটা কম্পিউটারকেও কোনো একটা সমস্যা সমাধান করানোর জন্য, ঠিক আছে, তাকে ধারাবাহিকভাবে কতগুলো নির্দেশনা বা কমান্ড দেওয়াটাকে কি বলা হয় বলেন তো? কমান্ডের সমষ্টিটাকে আমাদের প্রোগ্রাম বলা হয়। এই কমান্ডের সমষ্টিতে আলটিমেটলি একটা বিয়ের আয়োজন বা একটা বিয়ের প্রোগ্রাম হয়ে থাকে, ঠিক না? ইন দ্য সেম ওয়ে এরকম কম্পিউটারকেও কোনো একটা প্রবলেম সলভ করানোর জন্য আপনি তাকে কন্টিনিউয়াসলি কিছু আলটিমেটলি কমান্ড বা নির্দেশনা দিচ্ছেন, ঠিক আছে? কমান্ড বা নির্দেশনা দিচ্ছেন। আর এই কমান্ড বা নির্দেশনা সমষ্টিকে আপনার কম্পিউটার প্রোগ্রাম বলা হয়ে থাকে। ওকে, এখন যেটা হচ্ছে হুট করে তো আর বিয়ের প্রোগ্রাম হয়ে যায় না। আপনি যেটা হচ্ছে ডিরেক্ট তো আর বিয়ে হয়ে যায় না। বিয়ের আগে কতগুলো অ্যাক্টিভিটি করতে হয়। ইন দ্য সেম ওয়ে কম্পিউটার প্রোগ্রামিং এর আগেও কিছু কাজ করতে হয়। ধরে নেন যে একটা বিয়ের আগে দিয়ে আমরা কি করে থাকি বলেন তো? লিস্ট করি আমাদের 1 কেজি আলু লাগবে, 2 কেজি যেটা হচ্ছে মাংস লাগবে, 3 কেজি যেটা হচ্ছে এই লাগবে সেই লাগবে। একটা ধারাবাহিক ভাবে একটা খাতা কলমে বর্ণনা ভিত্তিক একটা লিস্ট করি, ঠিক আছে? এরপর কি করি, অনেক যারা স্মার্ট আছে তারা যেটা হচ্ছে এটাকে নীল নকশার মতো করে এরকম ক্রিয়েট করে যে হ্যাঁ, এই যে নীল নকশার মতো এটাকে তৈরি করে যে এটার পর এটা করবো, এটার পর এটা করবো। এরপর লাস্টে গিয়ে সবাই কি করে, এই যা ডিরেক্ট প্রোগ্রামটাকে আয়োজন করে ফেলে, ডিরেক্ট এই প্রোগ্রামটাকে আয়োজন করে ফেলে। লেটস আমরা যদি বলি অপারেশন সার্চ লাইটের সাথে আমরা কিন্তু প্রত্যেকে পরিচিত, ঠিক না? ওই যে 26শে ডিসেম্বর যেটা হচ্ছে 25শে মার্চ কালো রাত, ঠিক আছে? 25শে মার্চ কালো, মানে সরি, 25শে মার্চ কালো রাত বা 26শে মার্চ যেটাকে বলা হয় আমাদের, যেটা হচ্ছে সেনা কি বলে পাক বাহিনীরা আলটিমেটলি পুরো লিস্ট করে করে বিভিন্ন মানুষদেরকে মেরে ফেলেছিল, মনে আছে? সো বেসিক্যালি প্রথমে তারা নামের লিস্ট করেছিল, একে মারবো, একে মারবো, একে মারবো, একে মারবো, ঠিক আছে? প্রথমে এরকম ধারাবাহিক ভাবে ধাপে ধাপে লিস্ট করেছিল। করার পর সেটাকে এরকম নকশা করেছে, ঠিক আছে? এরকম এরকম বক্স করে 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 নকশা করেছে। এরপর তারা কি করেছে, গাড়ি নিয়ে বের হয়ে তাদেরকে হত্যা করে ফেলেছিল। এটাই তো ঘটেছিল, ঠিক না? ইন দ্য সেম ওয়ে কম্পিউটার প্রোগ্রামিং এও সেম। আপনাকে প্রথমে হাতে কলমে ধাপে 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 আপনি কি কাজ করবেন, কোন একটা সমস্যা সমাধানের জন্য আপনি কি কি কাজ করবেন এটাকে লিখতে হবে। সেম জিনিসটাকে আপনি চিত্ররূপে এরকম নীল নকশার মতো মেক করতে হবে। এরপর সেম সেম জিনিসটাকে আপনাকে ডিরেক্ট বাস্তবায়ন করতে হবে। আপনি যে খাতায় কলমে ধাপে ধাপে জিনিসগুলিকে লিখলেন, আপনি প্রথমে কাকে মারবেন, এরপর কাকে মারবেন, এরপর কাকে মারবেন, এরকম ধাপে ধাপে বর্ণ আকারে যে জিনিসটা লিখেছেন, এটাকে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় অ্যালগরিদম বলা হয়ে থাকে। ধাপে ধাপে বর্ণনামূলক ভাবে আপনি যা লিখেছেন এটা কি ডাকা হয়? অ্যালগরিদম ডাকা হয়।
আর এই অ্যালগোরিদমটাকে আপনি যখন চিত্ররূপে ঠিক আছে প্রকাশ করেন, সেটাকে তখন বলা হয় ফ্লো চার্ট, যেটা আপনাদের ইংরেজিতে আছে। ঠিক আছে, একের পর এক, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা হবে, এরকম ধাপে ধাপে চিত্ররূপে প্রকাশ করাকে ফ্লো চার্ট বলা হয়। আর এই অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখে আপনি সেটাকে রিয়েল লাইফে বাস্তবায়ন করে দেওয়াটাকে আমরা বেসিক্যালি প্রোগ্রামিং বলে থাকি। লেটস আপনার বিয়েতে প্রথমে যেটা হচ্ছে আপনি পার্লারে যাবেন, তারপর দিয়ে যেটা হচ্ছে আপনি স্টেজে যাবেন, এরপর হচ্ছে আপনি বিয়ের আয়োজন খাবার দাবার করবেন। এই ঘটনাটাকে আপনি ধাপে ধাপে লিখলেন কাগজে কলমে, বর্ণনা দিয়ে দিয়ে, এই জিনিসটা হবে আপনার অ্যালগোরিদম। আর সেম জিনিসটাকে আপনি যদি চিত্ররূপে কোনটার পর কি করবেন এটাকে চিত্ররূপে প্রকাশ করেন, তাহলে সেটা হবে ফ্লো চার্ট। ঠিক আছে, আর আপনি যদি রিয়েল লাইফে পুরোপুরি বিয়ে করে ঠিক আছে একটা পর একটা ইমপ্লিমেন্ট করতে থাকেন ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম দেখে, সেটা হবে আমাদের প্রোগ্রামিং। ঠিক আছে, সো হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রাম? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কোনো সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে কয়েকটি কি বলেন তো কমান্ড বা নির্দেশনার সমষ্টি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। ওকে, সো দেখেন আমাদের এখানে ফার্স্টে দেখেন একটা প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ আছে। বেসিক্যালি একটা প্রোগ্রাম তৈরি করতে হলে আপনাকে 3টা ধাপ ফলো করতে হবে। ধরে নেন যে আপনি একটা বাড়ি তৈরি প্রোগ্রামই করছেন। একটা বাড়ি কি আপনি ডিরেক্ট তৈরি করে ফেলেন যে আমার একটা মন চাইলো বাড়ি তৈরি করে ফেলেন? না, আপনি প্রথমে ধাপে ধাপে লেখেন কোথায় কি খরচ হবে, কাগজে কলমে আপনি ধাপে ধাপে লেখেন। লেখার পর আপনি কি করেন, বাড়ির নকশা করেন। করার পর সেই নকশা দেখে আপনি বাড়িটাকে তৈরি করতে থাকেন বা বাড়িটাকে প্রোগ্রাম করতে থাকেন। ইন দ্য সেম ওয়ে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এও প্রথমে আপনার অ্যালগোরিদম বা ধাপে ধাপে আলটিমেটলি আপনি কি কি কাজ করবেন সেটা লিখতে হবে। দেন আপনাকে কি করতে হবে বলেন তো, এই ধাপগুলিকে চিত্ররূপে প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেন চিত্ররূপে প্রকাশ করার পর এই চিত্র এবং এই ধাপগুলি দেখে সেই অনুযায়ী আপনাকে বাড়িটা তৈরি করতে হবে বা বাড়ি তৈরি প্রোগ্রাম করতে হবে। বুঝতে পেরেছেন জিনিসটা? সো অ্যালগোরিদম কি দেখেন, সমস্যা সমাধান করার জন্য, ধরে নেন আপনি একটা বাড়ি তৈরি করবেন, এটাই তো এক প্রকার সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে অবভিয়াসলি যুক্তিসম্মত করতে হবে এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে অ্যালগোরিদম বলা হয়। অর্থাৎ ধাপে ধাপে আপনি উল্টাপাল্টা ধাপে ধাপে যেটা হচ্ছে কোনো কাজ করতে পারবেন না। আপনি চাইলে আগে সিলিং তৈরি করতে পারবেন না, আপনাকে আগে ফ্লোর তৈরি করতে হবে, এরপর আপনাকে সিলিং তৈরি করতে হবে। ইন দ্য সেম ওয়ে কোনো একটা সমস্যা পেয়েছেন, এটার যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনা আকারে লেখাকে অ্যালগোরিদম বলা হয়। ঠিক আছে, আর এই অ্যালগোরিদমটাকে আপনি চিত্ররূপে যখন প্রকাশ করবেন তখন সেটা হয়ে যাবে আপনার ফ্লো চার্ট। অ্যালগোরিদমের চিত্ররূপী হচ্ছে ফ্লো চার্ট। আর প্রোগ্রাম কি বলেন তো, কোনো একটা সমস্যা সমাধান করার জন্য যে আপনি পর্যায়ক্রমিক যে বলা যেতে পারে যে ধাপ অনুসরণ করছেন, সেই ধাপের কমান্ড বা নির্দেশনাকে প্রোগ্রাম বলা হয়। আর এই প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য, কম্পিউটার প্রোগ্রামকে যেটা হচ্ছে লেখার জন্য আপনার লাগবে হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আপনার যেরকম একটা বিল্ডিং তৈরি করার জন্য কি দরকার বলেন তো, ইট, সিমেন্ট, বালু, অর্থাৎ যেটা হচ্ছে একটা বিল্ডিং এর প্রোগ্রাম করার জন্য আপনার বিভিন্ন এলিমেন্ট দরকার বা উপাদান দরকার। ইন দ্য সেম ওয়ে আমাদের কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য আলটিমেটলি কিছু ধরনের উপাদান বা একটা ভাষা দরকার, আর সেই ভাষাটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ভাষা। তো দেখেন প্রোগ্রাম রচনা করার জন্য, কম্পিউটার প্রোগ্রাম রচনা করার জন্য বিভিন্ন শব্দ, তারপর হচ্ছে বিভিন্ন বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো প্রপারলি বিন্যস্ত করার যে নিয়ম আছে বা এগুলোর বিন্যাসের যে নিয়ম আছে, এই নিয়মটাকে প্রোগ্রামিং ভাষা বলা হয়। আপনি একটা বিল্ডিং যেরকম ইট বালি, এই যে ইট বালি সিমেন্ট এগুলোর সমন্বয় এবং এগুলি বিন্যাস করে, ঠিক আছে, বিভিন্ন নিয়ম মেনটেন করে আপনি এলিমেন্টগুলিকে ইউজ করেন, এই এলিমেন্টগুলি কি বলা হয়, বিল্ডিং এর এলিমেন্ট বলা হয়। কিন্তু আমরা এখন কি করতেছি, কম্পিউটার প্রোগ্রামিং করছি। সো কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। সো দেখেন প্রোগ্রাম রচনা করার জন্য ব্যবহৃত বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলোর বিন্যাসকে কি বলা হয়, প্রোগ্রামের ভাষা বলা হয়। ওকে, নিচে আরো একটা জিনিস আছে, দেখেন আপনি কোনো একটা সমস্যা পেয়েছেন, ধাপে 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 সেটাকে এরকম লিস্ট করলেন, এই লিস্টটাকে অ্যালগোরিদম বলা হয়। আর এই লিস্ট দেখে আপনি চিত্র অনুযায়ী, ঠিক আছে, এটা চিত্ররূপ প্রকাশ করলেন বা যেটা হচ্ছে এরকম ফ্লো দিয়ে দিয়ে একটা নকশা আঁকলেন, এটা হচ্ছে আপনার ফ্লো চার্ট। আর এই অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখে আপনি রিয়েল লাইফে সেটাকে ইমপ্লিমেন্ট করলেন, তখন সেটা হয়ে যাবে আমাদের প্রোগ্রামিং। ঠিক আছে, সেটা আমাদের কি হয়ে যাবে, প্রোগ্রামিং হয়ে যাবে। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং স্টেপ। হোয়াট ইজ অ্যালগোরিদম? ধরে নেন যে আপনার এখন আপনি ভাত আর যেটা হচ্ছে আলু তরকারি খাবেন। লেটস, আমি ধরলাম যে আপনি ভাত আর মাছ খাবেন। ঠিক আছে, ভাত এবং মাছ, লেট আপনি ভাত এন্ড মাছ, ঠিক আছে, খাবেন। কিভাবে খান আপনি বলেন তো? এটাও তো একটা সমস্যা। খাবার দাবার খাওয়াও তো এক প্রকার সমস্যা, ঠিক না? আমাদের জন্য, আমাদের লাইফে তো ঘুমও এক প্রকার সমস্যা। তো খাবার দাবার খাওয়াও আমার জন্য যে এক প্রকার সমস্যা। তো এই যে খাবারের প্রোগ্রাম বা খাবার একটা প্রোগ্রাম, ঠিক আছে, খাবারের প্রোগ্রাম মানে খাবার খাওয়াও তো এক ধরনের সমস্যা। এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের ফার্স্টে যেটা হচ্ছে অ্যালগোরিদম লাগবে। ঠিক আছে, কি লাগবে? অ্যালগোরিদম লাগবে। অ্যালগোরিদমে দেখেন কি হয়, অ্যালগোরিদমে ধাপে ধাপে আমরা খাবারটা কিভাবে খাচ্ছি, প্রোগ্রামটা কিভাবে হচ্ছে না হচ্ছে, এই জিনিসটা লেখা আছে। অ্যালগোরিদম ফার্স্টে আপনাকে মুখ খুলতে হবে, হা করবেন,
হা করার পর আপনি ধাপ, এটা হচ্ছে ধাপ নাম্বার 1, মুখটা খুললেন, হা করলেন, প্রোগ্রামটা শুরু করলেন, খাবারের প্রোগ্রাম, মুখ খুললেন, হা করলেন, করার পর কি করবেন, ভাত এবং মাছকে ইনপুট নিবেন। নেন, দেখেন ধাপ নাম্বার 2 এ দেখেন ভাত এবং তরকারিকে আপনি ইনপুট নিলেন। এরপর এই ভাত এবং তরকারি আপনার পেটে স্টোমাকে গিয়ে কি হবে বলেন তো, প্রসেস হবে বা প্রক্রিয়া হবে। সো ধাপ নাম্বার 3 এ দেখেন প্রক্রিয়াকরণ, আপনার ভাত এবং তরকারি একত্রে মিক্সড হচ্ছে, মিক্সড হয়ে কি হয়েছে, প্রক্রিয়া কিন্তু একটা বজ্র তৈরি হচ্ছে। ধাপ নাম্বার 3 এ আপনার ভাত এবং তরকারি পেটের মধ্যে মিক্সড হচ্ছে, হয়ে একটা প্রক্রিয়াকৃত বজ্র তৈরি করতেছে, ঠিক আছে। ধাপ নাম্বার 4 এ দেখেন এই প্রক্রিয়াকৃত বজ্রটা আপনার আউটপুট আকারে বের হয়ে যাচ্ছে নিচে দিয়ে, ঠিক আছে, বা প্রক্রিয়াকৃত বজ্রটা আউটপুটে ছাপায়, অর্থাৎ বের হয়ে যাচ্ছে, নিচে দিয়ে আউট হচ্ছে। এবং আপনার কি কন্টিনিউয়াসলি আউট হতেই থাকে? হ্যাঁ, আপনাদের মানে যেটা হচ্ছে টয়লেট এক সময় শেষ হয়ে যায় না, আপনার কি সবসময় যেটা হচ্ছে টয়লেটে বসে থাকে না, একটা সময় তো আপনার যেটা হচ্ছে টয়লেটের প্রসেসটা শেষ হয়ে যায়। ধাপ নাম্বার 5 এ প্রোগ্রামটি শেষ করে দেয়। পৃথিবীতে এমন কোনো প্রোগ্রাম নাই যেটা কন্টিনিউয়াসলি চলছে। ইয়েস, অবভিয়াসলি আছে, অনেক প্রোগ্রাম আছে, যেমন হচ্ছে পৃথিবী ঘোরার প্রোগ্রাম, অর্থাৎ আল্লাহ বা সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টি যে জিনিসগুলো আছে এগুলি কন্টিনিউয়াসলি চলছে, এসব প্রোগ্রামগুলি চলছে, বাট এগুলিও কোনো সময় শেষ হয়ে যাবে, পৃথিবীও কোনো সময় ধ্বংস হবে, ঠিক আছে। সো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামই শেষ হয়। সো একটু দেখেন, আপনি যেটা হচ্ছে অ্যালগরিদমটা ধাপে ধাপে লিখতে হয়। আপনি একটা প্রবলেম পেলেন, খাবার খাওয়ার প্রবলেম, এই খাবার খাওয়ার প্রবলেমটাকে এখন আপনাকে সলভ করতে হবে। ওকে, প্রথমে আপনি মুখ খুলবেন, ধাপ নাম্বার 1। এরপর আপনি কি নিবেন, ইনপুট নিবেন, ভাত এবং তরকারিকে মুখের ভিতর নিবেন। ধাপ নাম্বার 3 কি হয় বলেন তো, এটা চাবায়া পেটের মধ্যে যায়, সো পেটের মধ্যে এটা প্রক্রিয়াকরণ হয়। এই প্রক্রিয়াকরণ বজ্রটা একসময় যেটা হচ্ছে আউট হয়ে যায় বা বের হয়ে যায়, এটা কন্টিনিউয়াসলি আউট হতেই থাকে না, এটা এক পর্যায়ে শেষ হয়ে যায়। সো প্রোগ্রামটা এক পর্যায়ে শেষ হয়। ওকে, প্রোগ্রামটা এক পর্যায়ে কিন্তু শেষ হয়। এটা হচ্ছে বেসিক্যালি অ্যালগরিদম, ধাপে 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 আপনি যে এইসব কাহিনী করেছেন, এটা হচ্ছে আপনার কি বলেন তো, অ্যালগরিদম। এবার আসেন আমরা ফ্লো চার্টটা একটু বুঝার ট্রাই করি, ফ্লো চার্টটাকে একটু বুঝার ট্রাই করি। এই যে এই মাথায় আমি ফ্লো চার্টটা একটা মানুষের রূপে এঁকে রাখছি। দেখেন, স্টার্ট স্টার্ট করবেন কিভাবে বলেন তো, মুখ খুলে স্টার্ট করতে হবে। এরপর লেখা আছে ইনপুট, অর্থাৎ আপনাকে ভাত এবং তরকারি মুখ দিয়ে ইনপুট দিতে হবে। ইনপুটকৃত জিনিসটা কি হবে, প্রক্রিয়া হবে। এই দেখেন প্যাটের ভিতরে এটা প্রক্রিয়া হচ্ছে, হওয়ার পর প্রক্রিয়াকৃত বজ্রটা আউটপুটে ছাপাই, দেখেন এখান দিয়ে এটা আউট হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। হওয়ার পর একটা সময় তো আপনার প্রোগ্রামটা স্টপ হবে, কন্টিনিউয়াসলি তো আউট হইতেই হবে না, হইতেই থাকবে না, ঠিক না। দেখেন এটা স্টপ হয়ে যাচ্ছে। এই পেজের কিছুই আপনাকে খাতায় উঠাতে হবে না, আমার কথা মাথায় রাখেন, এই পেজের কোনো কিছুই আপনাকে উঠাইতে হবে না। জাস্ট আপনি এই জিনিসগুলো বুঝেন কি না তা আমাকে জানান। আমি আপনাকে যেটা হচ্ছে কমেন্ট সেকশনটা ইনেবল করে দিচ্ছি, আপনারা আমাকে একটু জানান আপনারা এগুলো বুঝেন কিনা। ওকে, এগুলো আপনারা বুঝেন কিনা আমাকে একটু জানান, এই জিনিসটা আপনারা বুঝেন কিনা। ফ্লো চার্টটা আমরা কিভাবে বলেছি বলেন তো, ফ্লো চার্টটা আমরা ধাপে ধাপে বর্ণনা করে লিখেছি। আর ফ্লো চার্টের মধ্যে আমরা অ্যারো অ্যারো দিয়ে, তীর চিহ্ন দিয়ে এরকম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা হবে, এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা হবে। ওকে, নেক্সটে যাওয়ার আগে এইটা আপনাকে খাতায় উঠাতে হবে, খাতায় উঠাতে হবে, কারণ এটাই হচ্ছে মেইন। ওকে, এটাই হচ্ছে আপনার মেইন, এটা ব্যতীত যেটা হচ্ছে আর কিছু মেইন না, এখান থেকে আমাদের মেইন পড়া স্টার্ট। ওকে, আমি কমেন্ট সেকশনটা অফ করলাম। দেখেন আমরা বেসিক্যালি ফ্লো চার্ট অ্যালগরিদমটা বুঝছি, ধাপে ধাপে আপনি যেটা হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য কিছু কথাবার্তা লিখবেন, এটাই হচ্ছে আপনার অ্যালগরিদম। আর ফ্লো চার্টটা হচ্ছে আপনি অ্যালগরিদম দেখে একটা চিত্র রূপ প্রকাশ করবেন, সেটা হচ্ছে আপনার ফ্লো চার্ট। সো ফ্লো চার্টের বাংলা, ফ্লো মানে হচ্ছে প্রবাহ, আর চার্ট দিয়ে বোঝায় চিত্র। সো ফ্লো চার্টের বাংলা হচ্ছে প্রবাহ চিত্র। আর আমরা বেসিক্যালি এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি কেন ইউজ করে থাকি, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলি বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বলা পারে যে বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করে থাকি, ঠিক আছে, বা কোনো একটা নির্দেশনা তৈরি করার জন্য বা নির্দেশনা দেওয়ার জন্য আলটিমেটলি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে থাকি। সো এই ফ্লো চার্টটা হচ্ছে কোনো সফটওয়্যার তৈরির প্রাথমিক ধাপ। সফটওয়্যার তৈরির প্রাথমিক ধাপ কি বলেন তো, ফ্লো চার্ট। ফ্লো চার্টের বাংলা কি বলেন তো, প্রবাহ চিত্র। সো ফ্লো চার্টে আমরা দেখেছি বিভিন্ন ধরনের চিত্রর মাধ্যমে যেটা হচ্ছে একটা সমস্যাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, একটা সমস্যা সমাধান করার জন্য আমরা কি করতে পারি, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, চিত্রের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সো ফ্লো চার্টের জন্য আমাদের এই যে চিত্রগুলি ইউজ করছি, কোডটা দিয়ে কি বুঝায়, এটা ফ্লো চার্টের সিনট্যাক্সটা বা সিম্বল গুলো আপনাকে মাথায় রাখতে হবে। ফ্লো চার্ট সলভ করার জন্য এই সিম্বল গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখানে একটা উপবৃত্তাকার শেপ বা ডাম্বল শেপ দেখতে পাচ্ছেন, এই ডাম্বল শেপ দিয়ে শুরু বা শেষকে, একটা প্রোগ্রামের শুরু বা শেষকে ইন্ডিকেট করা হয়। এখানে একটা সামান্তরিক শেপ দেখতে পাচ্ছেন, এই সামান্তরিক শেপ দিয়ে ফ্লো চার্টের কোন একটা প্রোগ্রামের ইনপুট বা আউটপুটকে ইন্ডিকেট করা হয়। তারপর এখানে একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন,
এই আয়তক্ষেত্র দিয়ে প্রসেসিং স্টেপ বা প্রক্রিয়াকরণ স্টেপকে ইন্ডিকেট করা হয়। এখানে একটা ডায়মন্ড শেপ বা হীরক শেপ দেখতে পাচ্ছেন, হীরার মতো শেপ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় বেসিক্যালি সিদ্ধান্ত গ্রহণ শেপ বা ডিসিশনের জন্য আমরা এই হীরক শেপটা ইউজ করে থাকি। এখানে একটা বৃত্ত শেপ দেখতে পাচ্ছেন, এই বৃত্ত শেপটার নাম হচ্ছে কানেক্টর বা সংযোগ। আর এখানে একটা অ্যারো শেপ দেখতে পাচ্ছেন, এই অ্যারো শেপের মাধ্যমে আমরা প্রবাহের দিককে বুঝাইয়া থাকি, ঠিক আছে, যে আমাদের প্রবাহটা ফ্লোচার্টের প্রবাহটা কোন দিকে হচ্ছে সেটা বুঝাতে পারি। ওকে, তো দেখেন ডাম্বেল শেপ বা উপবৃত্তাকার যে শেপটা দেখতে পাচ্ছেন, এই যেটা হচ্ছে এই যে আপনি এই যে শেপটা দেখতে পাচ্ছেন ডাম্বেল শেপ বা উপবৃত্তাকার শেপটা যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আলটিমেটলি একটা ফ্লোচার্টের কোন একটা প্রোগ্রামের শুরু বা শেষকে বুঝায়। এরপর যে আপনি এখানে সামান্তরিক শেপটা দেখতে পাচ্ছেন, এই সামান্তরিক শেপ দিয়ে কোনো একটা প্রোগ্রামে ইনপুট বা আউটপুট শো করার জন্য আপনি এটা ইউজ করবেন। এখানে যে আপনি একটা আয়তক্ষেত্র শেপ দেখতে পাচ্ছেন, এই আয়তক্ষেত্র শেপের সাহায্যে আপনি কোনো একটা প্রোগ্রামে প্রসেসিং বা যেটা হচ্ছে প্রক্রিয়াকরণ করতে পারবেন। এই যে এখানে একটা হীরক শেপ দেখতে পাচ্ছেন, হীরক শেপের সাহায্যে আপনি একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কেমন সিদ্ধান্ত? আমি কি এ কি বি এর থেকে বড়, আরে বড় নাকি ছোট, মানে একটা খুব ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা লাগে যে কে বড় কে ছোট, এই টাইপের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এরকম হীরক শেপটা লাগে। এখানে দেখেন একটা কানেক্টর আছে বা এখানে একটা বৃত্তাকার শেপ আছে, এই বৃত্তাকার শেপটা আমাদের কানেক্টর হিসেবে কাজ করে। আর এখানে অ্যারো শেপ যেটা আছে এটা প্রবাহের দিককে বুঝায়। ওকে, এটা আপনার খাতায় উঠানো লাগবে। সি প্রোগ্রামিং এ বেসিক্যালি প্লাস কে প্লাস দিয়ে লেখা হয়, যোগকে প্লাস দিয়ে লেখা হয়, বিয়োগকে মাইনাস দিয়ে লেখা হয়, গুণকে স্টার দিয়ে লেখা হয়, ভাগকে এরকম স্ল্যাশ দিয়ে লেখা হয়, ভাগকে এরকম স্ল্যাশ দিয়ে লেখা হয়, ভাগকে এরকম স্ল্যাশ দিয়ে লেখা হয়। ওকে, সো আমরা আমরা বেসিক্যালি সি প্রোগ্রামিং ফ্লোচার্ট অ্যালগরিদমকে টোটাল 3টা বা 4টা সেগমেন্টে বা 4টা গ্রুপে ভাগ করে নিয়েছি। সো আমরা এখন গ্রুপ 1 এর প্রবলেম গুলো সলভ করব। সো গ্রুপ 1, এই প্রশ্নটা আপনার খাতায় উঠাতে হবে। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আপনাকে লিখতে দিবে। এটা আসছে কুমিল্লা বোর্ড 2019 এর গরু গতে। যাদের কাছে টেস্ট পেপার আছে তারা এটা খুললেই দেখবেন যে এরকম টাইপের একটা প্রবলেম দিয়েছে, এরকম টাইপের একটা প্রবলেম দিয়েছে আপনাকে, এরকম টাইপের একটা প্রবলেম কি করেছে দিয়েছে। কুমিল্লা বোর্ড 2019 এর কুমিল্লা বোর্ড 2019 এর গতে এই প্রশ্নটা এসেছে, দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের কি অ্যালগরিদম ও ফ্লোচার্ট। ওকে, সো আমরা এখান থেকে এই চিত্রগুলি লিখেছি কারণ কি এটা আপনি উঠাইতে হবে না, এটা জাস্ট আমরা রিমেম্বারের জন্য রেখেছি। ওকে, প্রায় সময় আমাকে পোলাপান প্রশ্ন করে যে ভাইয়া ফ্লোচার্ট আগে নাকি অ্যালগরিদম আগে। অবভিয়াসলি আপনাকে অ্যালগরিদমটা আগে লিখতে হবে, ফ্লোচার্টটা পরে লিখতে হবে। কিন্তু অ্যালগরিদম আমরা আসলে লিখতে গেলে অনেক ভুল করে ফেলি, ঠিক আছে, আমাদের ভাষাগত ভুল বা অনেক টাইপের ভুল করে ফেলি। ইন দিস কেস আমরা ফ্লোচার্টটাকে আগে লিখবো কারণ ফ্লোচার্টের মধ্যে ভুল করার টেন্ডেন্সি আমাদের কম। সো একটা প্রোগ্রাম দিয়েছে, একটা প্রবলেম দিয়েছে, আপনি কি প্রবলেম, দুইটা সংখ্যা দিয়েছে, দিয়ে বলতেছে এটা যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লিখতে বা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখতে, এই সমস্যাটাকে সমাধান করার জন্য। এই সমস্যাটাকে সমাধান করার জন্য আলটিমেটলি কি করতে বলতেছে, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে বলছে। সো এই সমস্যাটা যদি আমি সমাধান করতে চাই আমাকে ফার্স্টে কি করতে হবে, আমাকে এই প্রোগ্রামটাকে শুরু করতে হবে। সো কোনো প্রোগ্রাম শুরু করার জন্য বা শেষ করার জন্য আমাকে ডাম্বেল শেপ ইউজ করতে হয়। কোন শেপ ইউজ করতে হয়? ডাম্বেল শেপ ইউজ করতে হয়। দেখেন আমরা এই ডাম্বেল শেপ নিলাম। ওকে, স্টার্ট। একটু শেপটা চেঞ্জ হয়ে গেছে কেমন জানি, একটু ঠিকভাবে আঁকবেন। হ্যাঁ, বেসিক্যালি শেপটা হচ্ছে এমন টাইপের। এই যে স্টার্ট, কোন একটা প্রোগ্রাম শুরুর জন্য আমাদেরকে এরকম ডাম্বেল শেপটা ইউজ করতে হবে। দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সো দুইটা সংখ্যা নেন, লেটস আমি একটা সংখ্যা নিলাম যেটা হচ্ছে এ, আরেকটা সংখ্যা নিলাম বি। এদের যোগফল কি হবে বলেন তো? এদের যোগফল ইজ ইকুয়াল টু সাম হবে, সামেশন। যোগফল ইজ ইকুয়াল টু কি হয় বলেন তো? দুইটা সংখ্যাকে যোগ করলে কি হয়? দুইটা সংখ্যা এ বি দেওয়া আছে, ওদেরকে যোগ করলে এ প্লাস বি হবে। ওকে, বুঝতে পেরেছেন? সো ধরে নেন আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমরা এখন কি করব মনে আছে? আমরা কোনো প্রোগ্রাম ধরে নেন খাওয়ার প্রোগ্রামে স্টার্ট করার পর কি করি বলেন তো? কিছু একটা ইনপুট নেই, কি নেই? ভাত এবং যেটা হচ্ছে তরকারি ইনপুট নিয়েছিলাম। কিন্তু এখানে আপনি ভাত এবং তরকারি ইনপুট নিতে পারবেন না। এখানে আপনাকে দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। সো আপনাকে দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, এ এবং বি কে ইনপুট নিতে হবে। আমরা ইনপুট নেওয়ার জন্য ফ্লোচার্টের মধ্যে এই সামান্তরিক শেপ ইউজ করে থাকি ইনপুট এবং আউটপুটের জন্য। সো আমরা প্রোগ্রামটাকে স্টার্ট করার পর আমরা এখন কি নিব? ইনপুট নিব। কাকে? দুইটা সংখ্যাকে ইনপুট নিব এবং সংখ্যা দুটা হচ্ছে এ বি। সো দেখেন ইনপুট এ বি, ইনপুট এ কমা বি। ওকে, এ কমা বি নেওয়ার পর এ বি কে ইনপুট নেওয়ার পর এরপর কি হবে? ধরে নেন যে আপনি একটা প্রোগ্রাম, খাবারের প্রোগ্রাম স্টার্ট করলেন, করার পর আপনি যেটা হচ্ছে আলু এবং ভাত মুখে নিলেন, ঠিক আছে? নেওয়ার পর কি হয় বলেন তো? প্যাটের মধ্যে আলু এবং ভাতটা প্রসেস হতে থাকে।
দ্যাট মিন্স এ পরের স্টেপে আমাদের আলু এবং ভাত অর্থাৎ এ এবং বি যোগ হবে। সো কোনো কিছুকে প্রসেস করতে হলে আমাদেরকে প্রক্রিয়াকরণের শেপটা ইউজ করতে হবে বা এই প্রসেসিং শেপটাকে ইউজ করতে হবে। প্রক্রিয়াকরণের জন্য আমরা এই আয়তক্ষেত্র শেপ ইউজ করে থাকি। সো আপনার ইনপুট কিন্তু আলু এবং ভাত প্যাটে চলে গেল, প্যাটে গিয়ে এখন কি হবে, প্রসেস হবে, প্রসেস হবে, দুইটা মিক্সড হবে, ঠিক আছে, দুইটা কি হবে, মিক্সড হবে। সেই মিক্সিংটাকে আমরা বলছি যে সাম, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি। সো লেটস, আমি বললাম যে আমরা খাবারের প্রোগ্রাম স্টার্ট করলাম, ইনপুট এ বি নিলাম, সামান্তরিক শেপে নিতে হবে, যেহেতু আমরা ইনপুট এবং আউটপুট কোন শেপে নেই, সামান্তরিক শেপে নেই। সো স্টার্ট করার পর আমরা সামান্তরিক শেপের মধ্যে এ বি নিলাম, অর্থাৎ আলু এবং ভাত নিলাম। এই আলু এবং ভাত আমার প্যাটের মধ্যে গিয়ে মিক্সড হবে, ঠিক আছে। সো মিক্সিং করা মানে কি বলেন তো, প্রক্রিয়া করা। সো আমার সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আয়তক্ষেত্র শেপের মধ্যে আপনাকে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি লিখতে হবে, ঠিক আছে। এই জিনিসটা প্রসেস হলো। আপনার প্রসেস কিন্তু খাবারটা কি প্যাটে থেকে যায় নাকি প্যাট থেকে বের হয়ে যায়? এই সামটা বা মন্ডটা বা মিক্সিংটা কি প্যাটে থেকে যায় নাকি যেটা হচ্ছে একসময় আউট হয়ে যায়? ইয়েস, আপনার জিনিসটা একসময় আউট হয়ে যায়। সো আপনার যে প্যাটের মধ্যে যে জিনিসটা সামটা প্রসেস হয়েছে, এটাকে এখন আপনাকে আউট করে দিতে হবে বা আউটপুট করে দিতে হবে। এবং আউটপুট করে দেওয়ার জন্য আপনাকে, আউটপুটের জন্য আপনাকে কি ইউজ করতে হয় একটু দেখেন তো। আপনার আউটপুটের জন্য সামান্তরিক শেপ ইউজ করতে হয়। সো আপনি সামটাকে আউট করবেন, এই জন্য আপনি এখানে লিখতে হবে প্রিন্ট সাম, প্রিন্ট সাম, প্রিন্ট সাম, অর্থাৎ সামকে আপনি আউট করে দিচ্ছেন, ঠিক আছে। আপনার প্যাটে প্রসেস কিন্তু জিনিসটাকে আপনি আউট করে দিচ্ছেন, বাস প্রিন্ট করে দিচ্ছেন। সো এই জিনিসটা আউট হওয়ার পর এটা কি আউট কন্টিনিউয়াসলি হতেই থাকে নাকি একসময় স্টপ হয়ে যায়? অবভিয়াসলি জিনিসটা একসময় স্টপ হয়ে যায়। সো আমরা এরপরে প্রোগ্রামটাকে স্টপ করে দিতে হবে। সো একটা প্রোগ্রামকে স্টপ করতে হলে বা স্টার্ট করতে হলে আমাদের কোন শেপ ইউজ করতে হয়? এই যে আমাদেরকে ডাম্বেল শেপটাকে ইউজ করতে হয় বা উপবৃত্তাকার শেপটাকে ইউজ করতে হয়। এই যে দেখেন স্টপ, ওকে স্টপ। সো দেখেন আমরা একটা প্রবলেম পেলাম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমাকে প্রবলেমটাকে স্টার্ট করতে হবে। স্টার্টের জন্য আমরা আয়তক্ষেত্র শেপ ইউজ করব, সরি স্টার্টের জন্য আমরা উপবৃত্তাকার শেপ ইউজ করলাম। ওকে, কি কি ইনপুট নিতে হবে? আমাদেরকে দুইটা সংখ্যা দিয়েছে, এ বি, কি এ বি দিয়েছে, এটাকে যোগফল বের করতে বলেছে। সো এটা যোগফল সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি হবে। সো আমরা এ এবং বি দুইটা সংখ্যা পেলাম, এই দুইটা সংখ্যা এখন আমাকে ইনপুট নিতে হবে। সো ইনপুটের জন্য আমরা কি শেপ ইউজ করব? আমরা সামান্তরিক শেপ ইউজ করব। এই সামান্তরিক শেপের মধ্যে আমরা ইনপুট এ বি বললাম, ইনপুট এ বি, এ কমা বি, ঠিক আছে। এ এবং বি কে ইনপুট নিলাম, এ এবং বি কে যে আমরা ইনপুট নিয়েছি, ধরে নেন যে আলু এবং ভাতকে আমরা যদি মুখে নেই, নেওয়ার পর এটা কই যায় বলেন তো? পেটে যায় বা প্রসেসড হতে যায়। সো এরপরে স্টেপটা আমাদের প্রসেসিং স্টেপ বা প্রক্রিয়াকরণ স্টেপ হবে। প্রক্রিয়াকরণ স্টেপে আমাদের আয়তক্ষেত্র শেপ ইউজ হয়। সো এই জন্য আমরা আয়তক্ষেত্র শেপ ইউজ করলাম। সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এ এবং বি যোগ হয়ে গেল। হওয়ার পর আপনার প্রসেসকৃত ভ্যালুটা কিন্তু প্যাটে থাকবে না, সেটা কিন্তু আউট করে দিতে হবে আপনার। সো সেটাকে আউট করার জন্য আমার কি করতে হবে? আউটপুটের জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে সামান্তরিক শেপ। তো সামান্তরিক শেপের মধ্যে আমরা এটাকে আউট করে দিলাম বা এটাকে প্রিন্ট করে দিলাম, প্রিন্ট সাম। দেন এই জিনিসটা প্রিন্ট হওয়ার পর আমাদের আর কিছু করার নেই, আমাদের এখন প্রোগ্রামটাকে স্টপ করতে হবে। সো প্রোগ্রামটাকে স্টপ করতে হলে আমাদের কোন শেপ ইউজ করতে হয়? প্রোগ্রামটাকে স্টপ করতে হলে আমাদের কোন শেপ ইউজ করতে হয়? আমাদেরকে উপবৃত্তাকার শেপটাকে ইউজ করতে হয়। দ্যাটস ইট, দিস ইজ দ্য ফ্লো চার্ট। এটাই হচ্ছে আপনার ফ্লো চার্ট। আর এটা আসছিল আপনার কুমিল্লা বোর্ড 2019-এর গতে। বিলিভ না হলে টেস্ট পেপার উল্টে বা সাপ্লিমেন্ট উল্টে মিলায় নেন, দেখেন। আর এটার অ্যালগোরিদম কত ইজি জানেন? এটা হচ্ছে ফ্লোচার্ট আর এই মাথায় আমি অ্যালগোরিদমটাকে লিখছি। অ্যালগোরিদমটা দেখেন, আপনি বলবেন যে ও মাই গড, অ্যালগোরিদম এত ইজি একটা জিনিস। অ্যালগোরিদমটাকে বেসিক্যালি ধাপে ধাপে লিখতে হয়। সো দেখেন ধাপ নাম্বার 1, ধাপ নাম্বার 1, ধাপ নাম্বার 1 এ দেখেন স্টার্ট, স্টার্ট অর্থাৎ আপনাকে প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে। অর্থাৎ আপনি বলবেন যে প্রোগ্রামটি শুরু করি, ঠিক আছে, প্রোগ্রামটি শুরু করি, প্রোগ্রামটি শুরু করি। ওকে, ধাপ নাম্বার 2 দেখেন আপনি একটা ইনপুট নিয়েছেন, এ এবং বি কে ইনপুট নিয়েছেন। সো ধাপ নাম্বার 2 এ আপনি বলবেন এ এবং বি এর মান ইনপুট নেই, এ কমা বি এর মান ইনপুট নেই, ইনপুট নেই। ওকে, ইনপুট নেই। ধাপ নাম্বার 3 দেখেন সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি, কিছু একটা প্রক্রিয়া করেছেন বা কোনো একটা মান বের করেছেন, ঠিক আছে। সো ধাপ নাম্বার 3 এ আপনি বলবেন যে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি নির্ণয় করি। ওকে, এটাকে নির্ণয় করবেন। ওকে, প্রসেস করছেন নাকি নির্ণয় করবেন। তারপর দেখেন ধাপ নাম্বার 4 প্রিন্ট সাম, অর্থাৎ সামের যে মানটা আছেন এটাকে প্রিন্ট করছেন বা ছাপাচ্ছেন। ধাপ নাম্বার 4, ধাপ নাম্বার 4, ধাপ নাম্বার 4 আপনি বলবেন সামের মান ছাপাই, সাম এর মান ছাপাই।
ওকে, আর এটা হচ্ছে আমাদের ধাপ নাম্বার 5, স্টপ, অর্থাৎ প্রোগ্রামটি শেষ করি। স্টপ মানে হচ্ছে প্রোগ্রামটি হোয়াট, শেষ করি, প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি কি করি বলেন তো, প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি শেষ করি। নেন দেখেন, স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি, ইনপুট এবি, এবি এর মান ইনপুট নেই, ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 3, সাম ইজ ইকুয়াল টু a প্লাস বি নির্ণয় করি। ধাপ নাম্বার 4, প্রিন্ট সাম, সামের মান ছাপাই। ধাপ 5, প্রোগ্রামটি শেষ করি, প্রোগ্রামটি শেষ করি, দ্যাটস ইট। এটাকে আপনি ইংরেজিতেও লিখতে পারবেন। সো আমরা নেক্সটে যাই। নেক্সটে আসছে দিনাজপুর বোর্ড 2017-তে। আমি কমেন্ট সেকশনটা অফ করলাম, ঠিক আছে। আমি আর 20 মিনিটের বেশি কোনোভাবেই ক্লাস নিতে পারবো না, আমি এটা জানাই রাখি, কারণ 20 মিনিট পর আমার পেইড কোর্সে ক্লাস আছে। 3টা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লো চার্ট, ভাই কিচ্ছুই না। একটু আগে আমরা যা সলভ করেছি না, একটু আগে আমরা কি করেছিলাম, একটু আগে আমরা যা সলভ করেছি, এখন জাস্ট কিছুই করতে হবে না। দেখেন, একটু আগে আমরা 2টা সংখ্যার জন্য করেছি না, একটু আগে আমরা কয়টা সংখ্যার জন্য করেছি বলেন তো, 2টা সংখ্যার জন্য করেছি। দেখেন আপনি জাস্ট আমি এটাকে কিভাবে মানে এডিট করি। নেন, এই প্রশ্নটা আসছে আপনার দিনাজপুর বোর্ড 2017 গতে, রিসেন্ট বলা যেতে পারে। আপনি বলতে পারেন যে রিসেন্ট কেন বলেছি, কারণ যেটা হচ্ছে 20, 21, 22-এ আইসিটি এক্সাম হয় নাই, ঠিক আছে। সো এটা এই কনসেপ্টে যেটা হচ্ছে রিসেন্ট কোশ্চেনই বলা যেতে পারে। দিনাজপুর বোর্ড 2017 গতে আসছে এই প্রশ্নটা। 3টা সংখ্যা দিয়ে দিয়েছে, 3টা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম ফ্লো চার্ট লিখতে বলেছে। সো 3টা সংখ্যা এ বি কমা সি, ঠিক আছে। 3টা সংখ্যার যোগফল তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটাই হবে আমাদের 3টা সংখ্যার যোগফল। 3টা সংখ্যার যোগফল কি হবে, এ প্লাস বি প্লাস সি, ওকে এইটা। সো দেখেন, আপনি প্রথমে কি করবেন, প্রোগ্রামটা স্টার্ট করবেন। এরপর আপনি কি করবেন, স্টার্টের জন্য আপনাকে এই যে উপবৃত্তাকার শেপ ইউজ করতে হবে। এরপর কি করতে হবে, আমরা কোন একটা প্রোগ্রাম স্টার্ট করার পর ইনপুট নেই, ইনপুট মুখে খাবার দেই। সো আপনি এখন কি নিবেন, 3টা সংখ্যা নিবেন, এ বি সি, 3টা সংখ্যা আপনি ইনপুট নেবেন। এ বি কমা সি, 3টা সংখ্যা আমরা ইনপুট নিলাম, 3টা সংখ্যাকে আমরা ইনপুট নিলাম, এই নেন 3টা সংখ্যাকে আমরা ইনপুট নিলাম। ইনপুট কোন শেপে নিতে হয়, ইনপুট নিতে হয় আমাদের সামান্তরিক শেপে, ইনপুট নিতে হয় আমাদের সামান্তরিক শেপে, সামান্তরিক শেপে আমাদেরকে ইনপুট নিতে হয়। স্টার্ট করলাম প্রোগ্রামটা, ইনপুট এবিসি, সামান্তরিক শেপের মধ্যে আমরা এবিসি কে ইনপুট নিলাম। নেওয়ার পর এই 3টা, আপনি মুখের মধ্যে কোনো একটা খাবার নিয়েছেন, এটা এখন কি হবে বলেন তো, পেটে গিয়ে সবগুলো মিক্সড হবে বা একটা প্রক্রিয়াকরণ হবে। সো এরপর আমাদের এই প্রক্রিয়াকরণ স্টেপে আসতে হবে। এই প্রক্রিয়াকরণ স্টেপের জন্য আমাদেরকে আয়তক্ষেত্র শেপ ইউজ করতে হয়। এই দেখেন আমরা আয়তক্ষেত্র শেপ নিলাম, এই আয়তক্ষেত্র শেপের মধ্যে আমরা বলে দিব যে সাম ইজ ইকুয়াল টু 3টা সংখ্যার যোগফল এ প্লাস বি প্লাস সি। দেন আপনাকে কি করতে হবে বলেন তো, আপনি তো জিনিসটাকে প্রসেস করে প্যাটে রেখে দিবেন না, এটাকে ছাপাবেন বা আউট করে দিবেন। সো আপনাকে আউটপুট দেওয়ার জন্য আপনাকে কোন শেপ ইউজ করতে হবে, আপনাকে সামান্তরিক শেপ ইউজ করতে হবে। তো সামান্তরিক শেপের মধ্যে আমরা এই যে সামের যে ভ্যালুটা আছে এটাকে প্রিন্ট করে দিব, প্রিন্ট সাম, সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম, ওকে। কোনো কিছু ছাপানোর পর আর কোনো স্টেপ থাকে না, যেটা আউট হয়ে যায়, আউট হওয়ার পর তো চলেই গেছে, ঠিক না। সো এই প্রোগ্রামটাই স্টপ হয়ে যায়, সো প্রোগ্রামটা স্টপ হয়ে গেল। সো দেখেন, স্টার্ট, প্রোগ্রামটি শুরু করি। ইনপুট এ বি সি, কার মান ইনপুট নিয়েছেন, এ বি এবং সি এর মান ইনপুট নিয়েছেন। সো এখানে লিখে দিবেন এ কমা বি কমা সি এর মান ইনপুট নেই, এ কমা বি কমা সি এর মান ইনপুট নেই। এরপর আপনি কি করেছেন, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। সো আপনি এখানে বলবেন সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি, ঠিক আছে। সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি নির্ণয় করি, ওকে, ঠিক আছে। তারপর আপনি কি করেছেন, প্রিন্ট সাম, অর্থাৎ সাম এর মান ছাপাচ্ছেন। আপনি বলবেন যে প্রিন্ট সাম, সামের মান ছাপাই। এরপর কি করেছেন, স্টপ করেছেন, অর্থাৎ প্রোগ্রামটাকে আপনি শেষ করে দিই, ওকে, দ্যাটস ইট। এতটুকুই। দেখেন, মানে এখন আপনার কাছে ইজি লাগবে, কিন্তু আপনি পরীক্ষা হয়তো পারবেন না। আপনারা যেটা হচ্ছে কোন সময় পারেন না, আপনারা এখন অবহেলা করেন, পরীক্ষা হলে যেটা হচ্ছে ধরা খেয়ে যান, ওকে। তো দেখেন তো এটা বুঝেন কিনা, 3টা সংখ্যার জন্য 2টা সংখ্যার বেলায় আমরা যেটা হচ্ছে এবি ছিল, 3টা সংখ্যার সময় এবিসি হয়েছে, আর সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হয়ে গেছে, এতটুকুই পার্থক্য, হ্যাঁ। সো এটা খাতায় উঠান, ফার্স্ট খাতায় উঠান হলে ডান বলেন। 3টা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এটা আসছে দিনাজপুর বোর্ড 2017 গ, চেক করেন তো, দিনাজপুর বোর্ড 2017 গতে পাবেন এটা, ওকে, ডান। নেক্সট প্রবলেম যেটা আছে, প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 4 পর্যন্ত আমি যাব। 4 এর পর আমি আপনাকে আর কিছু দেখাবো না আজকের জন্য। নেক্সট ক্লাসে আমরা আবার 5টা-6টা প্রবলেম সলভ করে ফেলবো, এরকম করে 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 আমরা যেটা হচ্ছে আগাতে থাকবো, ওকে।
আর আমাদের শিডিউলটা ক্লাসটা পুরোটা করেন, আর 15 মিনিট ক্লাস করতে আপনার যেটা হচ্ছে রুহু বের হয়ে যাবে না, ঠিক না? তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখতে বলেছে, ঠিক আছে? তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট লিখতে বলেছে। আমি যেটা হচ্ছে কমেন্ট সেকশনটা অফ করলাম। ওকে, সো তিনটা সংখ্যার গড় নির্ণয় করার জন্য আপনাকে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখতে বলেছে। সো তিনটা সংখ্যা, আমি তিনটা সংখ্যা নিলাম, ধরে নেন এ, বি এবং সি, তিনটা সংখ্যা নিয়েছি। এই তিনটা সংখ্যার গড় কিভাবে বের করে বলেন তো? গড়কে আমরা রিপ্রেজেন্ট করলাম এভিজি দিয়ে, এভারেজ। এভারেজ তিনটা সংখ্যার গড় বের করার রুলস কি বলেন তো? তিনটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ, সংখ্যাগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। আপনাকে যদি কোনো সংখ্যার গড় বের করতে বলে তাহলে আপনি কি করেন বলেন তো? এভিজি, এভারেজ ইজ ইকুয়াল টু কি করেন? সংখ্যাগুলিকে যোগ করেন, কয়টা সংখ্যা ছিল তা দিয়ে ভাগ করে দেন। সো এভারেজ ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং এ আমরা ফ্লোচার্ট অ্যালগরিদম যদিও মানে সলভ করতেছি, কিন্তু ফ্লোচার্ট অ্যালগরিদমে আপনি যে সিনট্যাক্সটা ইউজ করেন, ভুলে সেই সিনট্যাক্সটা সি প্রোগ্রামিং এ ইউজ করে ফেলেন। কিন্তু এটা এই প্রবলেমটা ইরিডিকেট করার জন্য বা বাদ দেওয়ার জন্য আমরা এখন থেকে সি প্রোগ্রামিং এর যে সিম্বল গুলো আছে বা সিনট্যাক্স গুলো আছে এগুলো ইউজ করব। আমরা এটাকে এরকম ডিভাইডেড বাই 3 লিখবো না, আমরা যেটা করব a প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে রেখে স্ল্যাশ 3 লিখবো। ওকে, স্ল্যাশ দিয়ে বোঝায় ভাগ, অর্থাৎ আপনি a b এবং c কে যোগ করেছেন, যোগ করার পর সেটাকে ভাগ করছেন 3 দিয়ে, a b c কে যোগ করেছেন, ভাগ করছেন 3 দিয়ে। এই দেখেন a প্লাস বি প্লাস সি কে যোগ করে সেটাকে ভাগ করছেন কত দিয়ে? 3 দিয়ে। ওকে, সো আমরা বুঝলাম যে এটা আমাদেরকে করতে হবে। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য ফার্স্ট অফ অল আমাকে প্রোগ্রামটাকে স্টার্ট করতে হবে। সো আমরা একটা প্রোগ্রাম স্টার্ট করি কোন শেপের সাহায্যে বলেন তো? আমরা একটা প্রোগ্রাম স্টার্ট করি এই উপবৃত্তাকার শেপের সাহায্যে। ওকে, প্রোগ্রামটা স্টার্ট করলেন, করার পর আপনি কি করেন? ইনপুট নেন, ধরে নেন যে আলু বালু কালু এগুলো সো এগুলো মুখে নিলেন, ঠিক আছে? ধরে নেন যে আলু ভাত এন্ড ছোলা এগুলো আপনি মুখে নিলেন, ইনপুট নিলেন। সো ইনপুটের জন্য আপনাকে কোন শেপ ইউজ করতে হবে? ইনপুটের জন্য আপনাকে কোন শেপ ইউজ করতে হবে? ইনপুটের জন্য আপনাকে ইউজ করতে হবে এই সামান্তরিক শেপটা। এই সামান্তরিক শেপের মধ্যে আপনি ইনপুট নেবেন, এই সামান্তরিক শেপের মধ্যে আপনি ইনপুট নেবেন। ইনপুট নেবেন কোন শেপের মধ্যে? সামান্তরিক শেপের মধ্যে। কাকে? এ বি এবং সি কে। আর এই যে আপনি যা যা ইনপুট নিয়েছেন এটা এখন কই চলে যাচ্ছে? এটা এখন প্যাটে চলে যাচ্ছে, স্টোমাকে গিয়ে এটা প্রসেস হবে। সো প্রসেস করার জন্য আপনাকে ইউজ করতে হবে এই যে আয়তক্ষেত্র শেপটাকে, আয়তক্ষেত্র শেপটাকে আপনাকে ইউজ করতে হবে। এই জিনিসটাকে প্রসেস করার জন্য আপনাকে কোন শেপ ইউজ করতে হবে? আয়তক্ষেত্র শেপটা ইউজ করতে হবে। আর এই আয়তক্ষেত্র শেপের মধ্যে প্রসেস হয়ে কি হবে বলেন তো? বেসিক্যালি এভিজি, এভারেজ। এভারেজ এই জিনিসটাই প্রসেস হবে। এই যে আলু ভাত এবং যেটা হচ্ছে ছোলা এগুলি যোগ হয়ে ডিভাইডেড বাই 3 এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। সো এটা একটা আয়তক্ষেত্র, ঠিকভাবে আঁকবেন আয়তক্ষেত্রটা, ঠিক আছে? এই আয়তক্ষেত্র শেপের মধ্যে আমাদের এই ফর্মুলাটা কি হয়েছে? প্রসেস হয়েছে। এই জিনিসটা এভারেজটা প্রসেস হয়েছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। এখানে দেখেন যোগ টোগ হয়ে ভাগ টাগ হয়ে প্রসেস হয়েছে। সো এখানে কোনো একটা যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু হচ্ছে দেখে এখানে বলা যেতে পারে যে এখানে প্রসেস হচ্ছে। এই জন্য আমরা প্রসেসিং এর স্টেপ হিসেবে এখানে একটা আয়তক্ষেত্র শেপ নিয়েছি। সো আপনার প্রসেস কিন্তু যে ডেটাটা আছে এভারেজ, এই এভারেজটা তো আপনি প্রসেস করে প্যাটে রেখে দিবেন না, এটাকে ছাপাবেন। সো এটাকে ছাপানোর জন্য আলটিমেটলি আপনাকে কি করতে হবে বলেন তো? এটাকে ছাপানোর জন্য আপনাকে ইউজ করতে হবে একটা সামান্তরিক শেপ। এই সামান্তরিক শেপ দিয়ে আপনি এটাকে আউটপুট দিবেন। আপনি বলবেন যে প্রিন্ট এভিজি, প্রিন্ট এভিজি। এভারেজের মানটাকে ছাপাচ্ছেন আপনি, প্রিন্ট এভিজি। এই যে সামান্তরিক শেপের সাহায্যে আমরা আউটপুট দিয়ে থাকি, প্রিন্ট এভিজি। এভারেজের মানটাকে ছাপানোর পর আপনি গোটা প্রোগ্রামটাকে স্টপ করে দিবেন, পুরোটা প্রোগ্রামকে আপনি স্টপ করে দিবেন। স্টপ, স্টপের জন্য আপনাকে আবার উপবৃত্তাকার শেপ ইউজ করতে হবে। স্টপ করার জন্য আপনাকে কি করতে হবে? স্টার্ট এবং স্টপের জন্য আপনাকে উপবৃত্তাকার শেপ ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, স্টপ করতে হবে। ওকে, সো আমরা ফ্লো চার্ট লিখে ফেলেছি। আপনি বাবা বলতে পারেন যে ভাই ফ্লো চার্টটা আপনি আগে লেখেন কেন, অ্যালগরিদমটা পরে লেখেন কেন? কারণ যেটা হচ্ছে ফ্লো চার্ট লেখা ইজি, ঠিক আছে? আপনি ফ্লো চার্ট যদি আগে লিখে ফেলেন তাহলে ভুল করার টেন্ডেন্সি কম থাকে। অ্যালগরিদম আগে লিখলে আপনি অনেক টাইপের ভুল হয়ে যায়, স্টেপ বাই স্টেপ অনেক থিঙ্কিং এ ভুল হয়ে যায়, ঠিক আছে? সো আমরা এখন আসেন অ্যালগরিদমটা লিখি। একটা অ্যালগরিদম আমরা ইংলিশে লিখেই দেখাই, কি বলেন? একটা অ্যালগরিদম আমরা ইংলিশে লিখেই দেখাই। স্টেপ 1, স্টেপ 1, স্টেপ 1 এ দেখেন কি হবে? আপনার যেটা হচ্ছে স্টার্ট দ্য প্রোগ্রাম, আর আপনি ডাইরেক্ট স্টার্ট লিখতে পারেন। এটা হচ্ছে আমাদের স্টেপ 1, স্টেপ 1 স্টার্ট। ওকে, দেন আপনাকে স্টেপ 2, ধাপ নাম্বার 2, ধাপ নাম্বার 2 আপনি কি করেছেন? ইনপুট এবিসি, এবিসি এর মানটা ইনপুট নিয়েছেন, ঠিক আছে? আপনি এখানে বলে দিবেন যে ইনপুট, ইনপুট এ কমা বি কমা সি, এটা লিখে দিবেন।
স্টেপ নাম্বার 3 তে আপনি কি করেছেন দেখেন তো। স্টেপ নাম্বার 3 তে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছেন। সো আপনি বলে দিবেন যে AVG average is equal to A plus B plus C divided by 3. Step number 4 এ আপনি কি করেছেন একটু দেখেন। স্টেপ নাম্বার 4 এ আপনি প্রিন্ট অ্যাভারেজের মানটা আপনি ছাপিয়েছেন, ঠিক আছে। সো আপনি বলে দিবেন যে প্রিন্ট এভিজি। আর স্টেপ নাম্বার 5 এ আপনি স্টপ দ্য প্রোগ্রাম, আর প্রোগ্রামটাকে স্টপ করেছেন, স্টপ করেছেন। সো দেখেন এই যে স্টার্ট ইনপুট এবিসি, তারপর এভারেজ ইজ ইকুয়াল টু a plus b plus c divided by 3, print average, stop the program. That's it. This is the algorithm. ওকে, সো আমরা নেক্সট যাই। এটা আমাদের আজকের ক্লাসের একবারে লাস্ট কোশ্চেন। ওকে, এটা আজকে আমাদের ক্লাসের লাস্ট কোশ্চেন। ওয়েট রাহাত, পরীক্ষা গোলায়া ফেলেন যে এটার জন্য কি করতে হবে জানেন? বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? সো এটা আমাদের লাস্ট প্রবলেম, আমি এটাকে সলভ করে দিই। দেখেন, একটা ত্রিভুজের ভূমি দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে, এটার যেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে বলেছে। সো ত্রিভুজের ভূমিটাকে আমরা বেসিক্যালি বেস ডাকি, বা যেটাকে বি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। একটা যেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতাকে আমরা যেটা হচ্ছে হাইট ডাকি, বা যেটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি বলেন তো? ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আপনি এভাবে সিনট্যাক্সটা ইউজ করলে আপনার মার্কস কাটবে না, কিন্তু আমরা এখন থেকে যেটা হচ্ছে সি ভাষার মানে অনুযায়ী সিনট্যাক্সটাকে ইউজ করব। কারণ আমি ম্যাক্সিমাম পোলাপানকে একটা জিনিস দেখেছি, তারা ফ্লোচার্ট অ্যালগরিদমের মধ্যে এরকম নর্মাল সিম্বলগুলো ইউজ করে, তারা সি ল্যাঙ্গুয়েজ মানে কোড লেখার সময় সিম্পল সিনট্যাক্সগুলো ইউজ করে, কিন্তু এই সিম্পল সিনট্যাক্সগুলো ইউজ করা যাবে না কোড লেখার সময়, কেটে দিবে টিচার। সো আমরা গুণের বদলে ইউজ করি স্টার, ভাগের বদলে ইউজ করি স্ল্যাশ, গুণের বদলে ইউজ করি স্টার। হাফ মানে হচ্ছে 0.5, হাফ মানে কি বলেন তো? 0.5, এই দেন 0.5। এরপর গুণ আছে, গুণ বি গুণ এইচ, ঠিক আছে। এই গুণ করার জন্য আমরা লিখলাম স্টার বি স্টার এইচ, ঠিক আছে। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সো এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। কি আছে? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা আমরা জানি, কিন্তু সি ভাষায় আমাদের যেটা হচ্ছে গুণ সাইনটা নেয় না সি কোড লেখার সময়, সেটাকে আমরা স্টারে কনভার্ট করলাম, এটাকে আমরা স্টারে কনভার্ট করলাম। 1 ডিভাইডেড বাই 2 না লিখে আমরা হাফ কে 0.5 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটাকে 0.5 দিয়ে রিপ্রেজেন্ট করে দিলাম। তো আসেন আমরা এই প্রবলেমটাকে সলভ করি। সো কোন একটা প্রোগ্রাম শুরু করতে হলে আমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট আমরা উপবৃত্তাকার শেপের সাহায্যে করি। স্টার্ট করার পর আমরা কি করি বলেন তো? আমরা ইনপুট নেই কোনো ভ্যালু কি করি বলেন তো? কোনো ভ্যালুকে ইনপুট নেই। লেটস এটা এই যে ইনপুট এ, মানে ইনপুট কি নেবেন বলেন তো? এখন কি ইনপুট নেবেন? ভূমি এবং উচ্চতাকে ইনপুট নেবেন আপনি, ঠিক আছে। ভূমি এবং উচ্চতাকে ইনপুট নেবেন। সো ভূমি হচ্ছে বি আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ। ভূমি এবং উচ্চতাকে ইনপুট নিয়েছেন। এই ভূমি এবং উচ্চতা নেক্সটে প্রসেস হয়ে যাবে, ঠিক আছে। প্রসেসড হয়ে যাবে, প্যাটে চলে যাবে, প্রসেস হয়ে যাবে। প্রসেস হয়ে কি হবে বলেন তো? এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইনটু বি ইনটু এইচ, এটা হয়ে যাবে। সো এই জিনিসটাকে প্রসেস করতে হলে আমাকে কি করতে হবে? প্রক্রিয়াকরণ শেপটাকে ইউজ করতে হবে, বা আয়তক্ষেত্র শেপটাকে ইউজ করতে হবে। আয়তক্ষেত্র শেপটাকে কি করতে হবে? ইউজ করতে হবে। আয়তক্ষেত্র শেপটাকে ইউজ করতে হবে। ওকে, এই যে আয়তক্ষেত্র শেপটা ইউজ করলাম। সো এই আয়তক্ষেত্র শেপের মধ্যে আমি বললাম এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 স্টার বি স্টার এইচ, ঠিক আছে, ভূমি ইনটু উচ্চতা। ওকে, এইটাকে এরিয়াটাকে আলটিমেটলি আমরা কি করলাম বলেন তো? বের করার পর মানে প্রসেস করার পর এবার আমরা কি করে দিব? এটাকে এখন মানটাকে ছাপায় দিব। এটা তো আমার প্যাটের মধ্যে সারা জীবন রেখে দিব না, আমরা মানটাকে ছাপাবো। সো মানটাকে ছাপানোর জন্য আমরা এটাকে প্রিন্ট করব। সো এখন আমরা এটাকে প্রিন্ট করার জন্য কি করতে পারি বলেন তো? প্রিন্ট এরিয়া। আমার প্যাটের মধ্যে কি প্রসেস হয়েছে? এরিয়াটা প্রসেস হয়েছে। সো দ্যাটস ওয়াই প্রিন্ট এরিয়া। দেন আমরা যেটা করব, আমাদের পুরোটা প্রোগ্রামের কাজ শেষ, তো আমরা স্টপ করে দেব। স্টপ আমরা কোন শেপের মধ্যে করি বলেন তো? উপবৃত্তাকার শেপের মধ্যে করি। ওকে, নরমাল। ওকে, ডান। এতটুকুই। এটাই হচ্ছে আপনার ফ্লো চার্ট। ওকে, সো এটার অ্যালগরিদম যেটা আছে, অ্যালগরিদমটা খুবই ইজি। আপনি যদি বলেন বাংলায় লিখবো, তো আপনি বাংলায় লেখেন। ধাপ 1,
ধাপ নাম্বার 1 এ কি আছে দেখেন, আমি বলবো নোট কোথায় সাবমিট করতে হবে। স্টার্ট অর্থাৎ প্রোগ্রামটি শুরু করি। প্রোগ্রামটি কি করি বলেন তো? প্রোগ্রামটি শুরু করি। প্রোগ্রামটি শুরু করি। প্রোগ্রামটি শুরু করি। ওকে, ধাপ নাম্বার এটা হচ্ছে স্টার্ট। ওকে, ধাপ নাম্বার 2। ধাপ 2 এ কি আছে দেখেন তো? ধাপ 2 এ কি আছে? ইনপুট বিএইচ। ইনপুট বিএইচ অর্থাৎ ভূমি এবং উচ্চতা মান ইনপুট নেই। সো আপনি বলবেন যে বি কমা এইচ এর মান ইনপুট নেই। ইনপুট নেই। ওকে, ধাপ নাম্বার 3। ধাপ নাম্বার 3। ওকে, ধাপ নাম্বার 3 হচ্ছে কি বলেন তো? এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইনটু বি ইনটু এইচ। এটা কি করবেন? নির্ণয় করবেন। সো আপনি এটা বলবেন যে এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইনটু বি ইনটু এইচ নির্ণয় করি। ধাপ নাম্বার 4। ধাপ নাম্বার 4 এ কি আছে দেখেন তো? ধাপ নাম্বার 4 এ আছে আমাদের প্রিন্ট এরিয়া। এরিয়া এর মান ছাপাই। এরিয়া এর মান কি করি? ছাপাই। এক স্টুডেন্ট গত বছর যেটা হচ্ছে আমি খাতা কাটছিলাম, সে ছাপাইয়ের বদলে কি লিখছিল জানেন? এরিয়ার মান মান পাছাই। আমি বলি কি রে ভাই, হোয়াট ইজ পাছাই? পাছাই কি আবার? ও মাই গড, মানে আপনারা এত বানান ভুল করেন। সো এরিয়া মান ছাপানোর পর আপনি প্রোগ্রামটাকে স্টপ করে দিবেন বা শেষ করে দিবেন। ওকে, প্রোগ্রামটি শেষ করি। প্রোগ্রামটি শেষ করি। ওকে, সো আমাকে জাস্ট আর 3টা মিনিট টাইম দেন, আমি আপনাদেরকে বুঝাই দিব কোথায় নোট টোট সাবমিট করতে হবে, কিভাবে সার্টিফিকেটটা আপনি পাবেন, মানে যেটা হচ্ছে 12টা ক্লাসের পর সবকিছু আমি বুঝিয়ে দিব। ওকে, সো দেখেন আমরা যেটা হচ্ছে স্টার্ট প্রোগ্রামটি শুরু করি। ইনপুট বিএইচ, বি এবং এইচ এর মান ইনপুট নেই। এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইনটু বি ইনটু এইচ, এটা নির্ণয় করি। এরিয়ার মান ছাপাই। প্রোগ্রামটি শেষ করি। একটা ত্রিভুজে ভূমি এবং উচ্চতা দেয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল বের করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখতে বলেছে। সো ভূমিকে বেস বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, উচ্চতাকে এইচ বা হাইট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমরা জানি যে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি গুণ সাইনটাকে ইউজ করতে পারবেন না, যার ফলে এগুলি স্টার স্টার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর হাফকে আমরা যেটা হচ্ছে 0.5 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, সো আমরা কি করলাম? প্রোগ্রামটাকে স্টার্ট করলাম। কি কি দেয়া আছে? ভূমি এবং উচ্চতা দেয়া আছে। সো ইনপুট বিএইচ নিলাম একটা সামান্তরিক হিসাবের মধ্যে। এরপর বি এবং এইচ কে আমরা যেটা হচ্ছে প্রসেস করা স্টার্ট করলাম। এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইনটু ভূমি ইনটু উচ্চতা দিয়ে আমরা প্রসেস করলাম। এই প্রসেসকৃত এরিয়াটাকে এখন আমরা ছাপায়া দিব। সো প্রিন্ট এরিয়া করলাম এবং দিন শেষে আমরা প্রোগ্রামটাকে শেষ করে দিলাম। প্রোগ্রামটা কি করে দিলাম? শেষ করে দিলাম। দ্যাটস ইট। সো দেখেন প্রোগ্রামটি শুরু করি। ইনপুট বিএইচ, বিএইচ মান ইনপুট নেই। এরিয়া ইজ ইকুয়াল এত নির্ণয় করি। এরিয়া মান ছাপাই। প্রোগ্রামটি শেষ করি। বুঝতে পেরেছেন সবাই? কতক্ষণ ক্লাস করেছেন? 1 ঘন্টা ক্লাস করেছেন। কি কি শিখেছেন? 4টা ফ্লোচার্ট, 4টা অ্যালগরিদম শিখে ফেলেছেন। আগামী কালকে ক্লাস করবেন, 6টা শিখে ফেলবেন। ঠিক আছে, এরকম করতে করতে দেখবেন 15-20টা আপনি শিখে ফেলেছেন। ওকে, আমাদের কিন্তু যেটা হচ্ছে ফ্রি কোর্সের পেজ, তো আমরা যেটা পেইড কোর্সও আছে। পেইড কোর্স নতুন যেটা হচ্ছে গতকালকে শুরু হয়েছে, আইসিটি বেসিক টু অ্যাডভান্স 25 এবং 26 ব্যাচ উভয়ই করতে হবে। 4 মাসের কোর্স, 90টা ক্লাস, 1.5 থেকে 2 ঘন্টা করে ক্লাসগুলো হয়। 90 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 120 প্লাস সৃজনশীল সলভিং, 150-এর মতোই সলভ করিয়ে দিই। 1200 এমসিকিউ সলভিং, 10টা পরীক্ষা, এনসিটিভি বুক মার্কিং, আইসিটি ই টেস্ট পেপার আছে সাথে ফ্রি পাবেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রবলেম সলভিংও করানো হয়। তারপর হচ্ছে টেস্ট পেপার সলভিংও করা হয়। কোর্স ফিটা 1399 টাকা। বাট আজকে যারা ক্লাস করেছে, ঠিক আছে, আজকে যারা ক্লাস করেছে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 899 টাকা। যারা রেগুলার ক্লাস করে তাদের জন্য কোর্স ফি 899 টাকা। সো কোর্স নিতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 01767333701 এই নাম্বারটা আপনারা উঠিয়ে নিয়েছেন খাতার মধ্যে। ওকে, এটা হচ্ছে আমাদের রিভিশন কোর্সের ডাটা। ঠিক আছে, এটা 1 মার্চ থেকে স্টার্ট হবে। 15টা ক্লাস 3 ঘন্টা করে, 20 প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস, 20টা আর্কাইভ ক্লাসের অ্যাক্সেস পাবেন, 10টা এক্সাম পাবেন, যেটা হচ্ছে একটা আইসিটি টেস্ট পেপার ফ্রি পাবেন। কোর্স ফি 499 টাকা না, আপনি যদি ক্লাস থেকে আসেন তাহলে যেটা হচ্ছে 299 টাকা দিয়ে আপনি কোর্সটা নিতে পারবেন। 1 মার্চ থেকে ক্লাস। এটা নিতে হলে আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701 নাম্বারে।